তুমি নাকি যুব মহিলা লীগের সাবেক সহ সভানেত্রী, তুমি কেন বিএনপির সমাবেশের স্টেজে। তখন কিন্তু আমি মঞ্চের থেকে একটু দূরে অবস্থান করছিলাম। সরল বিশ্বাসে আমি স্টেজে উঠে কিছুক্ষণ বসে থাকি। আমি ডাক্তার ফারজানা রহমান, আমি পেশায় একজন চিকিৎসক এবং একজন সোশ্যাল ওয়ার্কার। আমি এমবিবিএস সম্পন্ন করার পরে নিজের এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে নিজের এলাকায় ফেরত আসি এবং এখানে একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করে সেটার মাধ্যমে মানুষকে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করে আসছি। এবং পাশাপাশি আমি বিভিন্ন সমাজসেবামূলক এবং দাতব্য কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রেখেছি। এখন বিগত 6 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস এবং পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ যে প্রকাশিত হয়েছে সেটার সূত্র ধরে আসলে আমার কিছু বক্তব্য রয়েছে। এখানে প্রথম কথা হলো যে আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে আমি নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের সহসভানেত্রী বা সক্রিয় কর্মী, সক্রিয় সদস্য, এরকম কিছু কথা এসেছে। এখন আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে আমি কোনো প্রকার কোনো রাজনৈতিক দলের পদবিধারী নেত্রী তো দূরের কথা, আমি আসলে কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য পদেও নেই। আমি যেটা করি সেটা হলো যে আমার পেশাগত কারণে আমার প্রতিনিয়ত অনেক মানুষ আমার কাছে আসে, বা আমি যখন আমার সমাজসেবামূলক কার্যক্রমগুলো পরিচালনা করতে যাই অনেকের সাথে পরিচিত হয়, অনেকেই আমাকে চেনে। এটার বাইরে কিন্তু আমার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই, রাজনৈতিক পরিচয় নেই, বা রাজনৈতিক কোনো অভিপ্রায় আমার নেই। আমি কিন্তু সেদিনও আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমার সিংড়া সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে আরেকটি ব্যক্তিগত চেম্বার রয়েছে। তো সেদিন দুপুরের পরে আমার সেখানে একটা পেশেন্ট দেখার কল ছিল এবং আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমার সিংড়া বাস স্ট্যান্ডের বাসা থেকে বের হই। এবং যেহেতু একটা জাতীয় রাজনৈতিক দলের জনসভা ছিল, সেখানে আসলে প্রচুর জনসমাগম ছিল এবং রাস্তায় ওরকম কোনো প্রকার যানবাহন ছিল না, যে কারণে আমি প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত আমার চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে আমি হেঁটেই রওনা দিই। সাথে আমার হসপিটালের কয়েকজন স্টাফ ছিল। তো হেঁটে সেই কোর্ট মাঠে যে জনসভাটা হচ্ছিল সেই পর্যন্ত যাওয়ার পরে আমার পরিচিত কিছু লোকজনের সাথে দেখা হয় এবং তারা আমাকে থামিয়ে আমার কুশল জিজ্ঞাসা করছিল বা অন্য আরো অনেক সাধারণ কথাবার্তা হচ্ছিল। তখন কিন্তু আমি মঞ্চের থেকে একটু দূরে অবস্থান করছিলাম এবং মঞ্চে ওঠার কোনো অভিপ্রায় আমার ছিল না। এখন রাজনৈতিক দলের সমাবেশ হিসেবে সেখানে পুরো সিংড়া থেকে যারা এসেছিল তাদের মধ্যে বলতে গেলে প্রায় সকলেই পুরুষ ছিল। তো আমি হয়তো বা একজন মহিলা বা একজন চিকিৎসক বা একজন সমাজকর্মী সেই হিসেবে ওখানে থাকা কোনো একজনের হয়তো মনে হয়ে থাকতে পারে যে আমি একজন মহিলা হয়ে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে কথা বলছি। তো আমাকে হয়তো সে সম্মান করেই বলেছে যে আপনি একটু ওখানে বসেও কথা বলতে পারেন। তো আমি আসলে যেহেতু রাজনৈতিক কোনো অভিপ্রায় ছিল না, সেহেতু আমি আসলে ওরকম কোনো চিন্তা ভাবনা না করে সরল বিশ্বাসে আমি স্টেজে উঠে কিছুক্ষণ বসে থাকি এবং তারপরে আমি নিজেই সেখান থেকে চলে আসি, কারণ আমার নিজেরও পেশেন্ট ছিল এবং তারা বারবার আমাকে কল করছিল। তো আমি সেখান থেকে নেমে চলে যাই। এরপরে তখন বিকেল ছিল, তো এরপরে সন্ধ্যার পরে আসলে আমার পরিচিত কিছু লোকজন আমাকে বললো যে তোমাকে নিয়ে ফেসবুকে কিছু স্ট্যাটাস এসেছে, সেখানে বলা হচ্ছে তুমি নাকি যুব মহিলা লীগের সাবেক সহ সভানেত্রী, তুমি কেন বিএনপির সমাবেশের স্টেজে, এরকম আরো নানা কথাবার্তা। তো আমি তখন ঢুকে দেখলাম যে হ্যাঁ আসলে এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে। এর মধ্যে একজন আসলে বিশেষ ব্যক্তির অনুসারী যারা, তারাই এগুলো কপি পেস্ট হিসেবে দিচ্ছিল, কোনো স্বকীয়তা বা কোনো ছাড়াই। হয়তো বা একজন একটা প্রথমে লিখেছে, সেটা আপনারা নিজেরাও দেখলে দেখতে পারবেন যে সেটা সব কপি পেস্ট ছিল এবং বক্তব্যটা আসলে একই ছিল। এখন আমার প্রশ্ন হলো যে আমি যেখানে মানে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের পদবিধারী নেত্রী হওয়া তো দূরের কথা, আমি কোনো প্রাথমিক সদস্য হিসেবেই নাই, সেখানে যে এরকম একটা ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা বলে যে লোকজন এরকম স্ট্যাটাস দিতে পারে এবং সেগুলো যারা দিয়েছে তারাও একের পর এক দেখা গেল যে কপি পেস্ট করে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই দিয়েছে। এবং পরবর্তীতে আমি জেনেছি যে এটা সূত্র ধরে কিছু সংবাদ মাধ্যমে আসলে সংবাদও এসেছে। এখন সংবাদ যেখানে এসেছে তারা কিন্তু আমার কোনো প্রকার বক্তব্য গ্রহণ করেনি, যে এই ব্যাপারে আমারও যে কিছু বলার থাকতে পারে। তারা যদি এগুলো প্রকাশ করার পূর্বে আমাকে জিজ্ঞেস করে নিতেন যে আপনার বিরুদ্ধে যে কথাটা এসেছে যে আপনি নাকি আওয়ামী লীগের যুব মহিলা লীগের সহসভাপতি ছিলেন, বিষয়টা কি আসলে সেরকম কিনা বা এই বিষয়ে আমার কিছু বলার আছে কিনা, তারা আমাকে জিজ্ঞেস না করে সে একই কপি পেস্ট স্টাইলে সেগুলো প্রচার করে দিয়েছে। তো আমি যেখানে জড়িত না সেখানে এই ধরনের বানোয়াট সংবাদ
প্রকাশ করে আমি মনে করি যে আমার ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। কারণ খুবই সিম্পল একটা বিষয়, আমার কাছে যেটা মনে হয় যে এরকম কথা যখন উঠেছে কোনো ব্যক্তি পর্যায় থেকে বা কয়েকজন ব্যক্তির কাছ থেকে, তারা সেটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার আগে বা নিউজ করার আগে যদি আমাকে জিজ্ঞেস করে নিতেন বা সেই সময়কার সংশ্লিষ্ট কমিটিটা একটু যাচাই বাছাই করে নিতেন, তারা নিজেরাই কিন্তু দেখতে পেতেন যে ওইখানে সহসভাপতি হিসেবে তো দূরের কথা, আমি কোনো সদস্য হিসেবেও নেই। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই সংবাদটা হয়তো প্রকাশের দরকারই ছিল না। আমি যেটার সাথে জড়িত না, সেখানে তো মিথ্যা ট্যাগ দেওয়ার আসলে কিছু নাই। বরং পাশাপাশি আরো কিছু চেষ্টাও আমি খেয়াল করেছি। যেমন আমি দীর্ঘদিন প্রায় 2014 সাল থেকে এখানে চিকিৎসা সেবা বা সমাজ সেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকার কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এবং রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। আমি একটু বিশেষভাবে উল্লেখ করব যে রাষ্ট্রীয় পুরস্কার এটা কিন্তু কোনো দলীয় সংগঠনের পুরস্কার ছিল না। এখন দেখা যাচ্ছে যে একটা সংগঠন থেকে আমাকে পুরস্কার দেওয়ার সময় যারা অতিথি হিসেবে যাদেরকে সিলেক্ট করেছে তারা হয়তো সেই সময় সরকারের সদস্য ছিলেন, মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। এখন যারা আয়োজক তারা ওনাদেরকে ইনভাইট করেছে এবং আমাকে ইনভাইট করেছে আসলে পুরস্কার বিজয়ী হিসেবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে দীপুমণির সাথে তার কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছি, এরকম একটা অনুষ্ঠান যেটা আসলে বাস্তবিক 2020 সালের 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সেটা একটা আয়োজিত অনুষ্ঠান ছিল এবং সেখানে কিন্তু আমি একা নই, সেখানে বাংলাদেশের 8টা বিভাগ থেকে 8জন মহিলা যারা নিজেদের কাজের ক্ষেত্রে রিমার্কেবল প্রোগ্রেসের ছাপ রেখেছেন তাদেরকে কিন্তু ডেকে সম্মাননা দেওয়া হয়েছে। এটা কোনো রাজনৈতিক কিছু না, কিন্তু আমি কিন্তু কিছু সংবাদ মাধ্যমে এটাও দেখেছি যে উনি আমাকে শিক্ষা দিবসে পুরস্কার দিচ্ছে। এখন আমি একজন চিকিৎসক, আমার কাজ হলো চিকিৎসা সেবা নিয়ে, বা আমি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি, শীতবস্ত্র বিতরণ করি বাংলাদেশের বিভিন্ন এলাকায়, আমি গর্ভবতী মা এবং শিশুদের নিয়ে কাজ করি। তাহলে শিক্ষা তো আসলে আমার কাজের ক্ষেত্রেই নয়, সেক্ষেত্রে কিভাবে আমাকে শিক্ষা দিবসে পুরস্কার দেওয়া হবে? 8 মার্চ বিশ্ব নারী দিবস, 8 মার্চ কিন্তু কোনো শিক্ষা দিবস না।